কি বলছো আমি দেশ ছেড়ে চলে যাই? না, আমি বলছি আমি জানতে, বাংলাদেশি মানুষ তো এরকম ভাবে যে দেশ থেকে যে চলে যেতে পারে সে খুব চলে যায়। এমন কুসন্তান হলাম দেশের জন্য, এখন পরামর্শ দিতে আপনি দেশ ছেড়ে চলে যান। আমরা ভালো মানুষের মতো সরকার যেটা ভয় পাইতেছে সেটা আমরা মাইনা নেই, যে সরকার ভয় পাইতেছে এটা কম্প্রোমাইজ হবে। সরকার তাহলে কি সংস্কার করলো? তারা জাতির এত বিএনপি রাস্তাঘাটে এত বেশি চাঁদাবাজি করছে, এত ব্যস্ত রাখছে সরকার কোনো সংস্কার করতে পারে না। এনসিপি নাহিদ ইসলাম কি আহ্বায়ক হিসেবে কোনো বেতন পান? যদি না পান তাইলে এখন তার পেশাটা কি আসলে? না, এটা তো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি বেশি কথা বাড়াবো না, সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। খালেদ মহিউদ্দিন সাংবাদিক সমস্ত তথ্য ফাঁস করে দিয়েছেন, এতে বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনূস সমন্বয়করা। দর্শক চলুন আমরা ভিডিওগুলো দেখে নেই, আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন। তুমি কি বলছো আমি দেশ ছেড়ে চলে যাই? না, আমি বলছি আমি জানতে, বাংলাদেশি মানুষ তো এরকম ভাবে যে দেশ থেকে যে চলে যেতে পারে সে খুব চলে যায়। এমন কুসন্তান হলাম দেশের জন্য, এখন পরামর্শ দিতে আপনি দেশ ছেড়ে চলে যান, এই অবস্থা হলো আমার। মনে করি না আমার এই অবস্থা হয়েছে যে আমি দেশেরই সন্তান, এই দেশেই থাকবো, দেশের জন্য যে কাজ করি সেটাই করব, এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব। আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই, আমি কেন ওখানে দেশে থাকছেন। আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম, বলে আমরা সব ব্যবস্থা করে দেবো। এটা আর একটা নতুন দেশ যোগ হলো আছে। কিন্তু আপনি বাংলাদেশেই থাকতে চান, এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয়। আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ মানি লন্ডারিং এর। সেই অভিযোগের ক্ষেত্রে বলা হয়েছে আমি সবচেয়ে ডাকু বাংলাদেশে, সবচেয়ে বড় ডাকাত এদেশে, কাজে সেই হিসাবে সবাইকে জানান দেওয়া হচ্ছে, সেই হিসাবে আমি পরিচিত হয়েছি। আমি সবচেয়ে বড় ডাকাত, আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ যে দেশের সর্বনাশ করে যাচ্ছি, সেইভাবে পরিচিত হয়েছি। আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য? আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না, যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান, সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে? ওই যে বললাম যে এটাই হলো আমাদের স্বপ্নের বীজতলা, যে আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে একটা নতুন আইডিয়া আসে, সেটা একটা বীজতলা। এটা আমরা ট্রাই করে দেখি, একটা ছোট আকারে করি, এটা সফল হলে আর একটু বড় আকারে করি, এটা বাংলাদেশি করি। একবার সফল হলে সারা দুনিয়া এটা লুফে নেয় দেওয়ার জন্য, সারা দুনিয়ার লোক এখানে আসে, আমাদের লোককে নিয়ে যায়, সেভাবে কাজকর্ম করছি। এটা আমরা একটা থাকছি বাংলাদেশে, করছি বাংলাদেশে, কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে, আমরা কি করছি, কি চিন্তা করছি, কিভাবে এগুলো পরিচালনা করছি। এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বারবার বলছি, আমরা একটা নতুন পৃথিবী গড়তে চাই। সেই পৃথিবী হতে ৩ শূন্যের পৃথিবী, এটাও বহুবার বলা হয়েছে, তার উপরে বই লিখেছে। ৩ শূন্যের পৃথিবী কি হবে? যে জিরো কার্বন এমিশন, যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, একে রক্ষা করতে হলে আমাদের জিরো কার্বন এমিশন অ্যাচিভ করতে হবে। কাজে এটা এমন বিশ্ব আমাদের গড়তে হবে যেটা জিরো কার্বন এমিশনের বিশ্ব হবে। জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন, আমরা উন্নয়ন বলছি, যে উন্নয়নের সফলতা গুটিগত মানুষের কাছে যায়। এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর এই অবস্থা, যে টাকার সমস্ত টাকা গুটি হতে মানুষের কাছে চলে যায়। দুনিয়ার যত সম্পদ আছে এই মুহূর্তে, তার 90% যে সম্পদ, এটা হয়তো 5% লোকের কাছে। কাজে 90% 5% লোকের কাছে রয়ে গেল, এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে 90% জায়গায় এটা 95% হয়ে যাবে, ওই 5% জায়গায় এটা 3% হয়ে যাবে। অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে, সম্পদের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যাবে। এটাই হলো বর্তমান অর্থনীতির কাঠামো। আমরা বলছি যে এই কাঠামো যতদিন থাকবে এই পৃথিবী টিকতে পারবে না। আর তো হলো জিরো আনএমপ্লয়মেন্ট। বিশেষ করে আমরা যেটা জোর দিয়ে বলি সেটা হলো যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা পৃথিবীকে ধ্বংস করে দেবে। কাজে তার আগে আমাদেরকে ঠিক করতে হবে টেকনোলজিকে আমরা কতদূর নিয়ে যাব, কোথায় সীমারেখা টানবো, এটা ঠিক করতে হবে। সেই পৃথিবীর নাম দিয়েছি আমরা ৩ শূন্যের পৃথিবী, 30 ওয়ার্ল্ড। এই আমরা একটা পৃথিবী গড়তে চাই যেখানে এই যে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো ওয়েলথ গ্লোবাল ওয়ার্মিং জিরো হবে। এটাই এই 3টে জিরোর মধ্যে আমরা থাকবো। তো সেটা বিভিন্ন দেশে এটা
পর্যালোচনা বৈঠক হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, আমরা সেগুলো বিশ্বকে বোঝানোর চেষ্টা করছি। এটার বড় নিয়ামক হবে সোশ্যাল বিজনেস। এই সোশ্যাল বিজনেসের মাধ্যমে এগুলো করা যাবে, কারণ সোশ্যাল বিজনেস সঙ্গে আসছে সোশ্যাল বিজনেস, এবং কত জায়গা থেকে কত ভিন্নভাবে এগুলো প্রসার করা হবে সেটা আমাদের উপর আমাদের দায়িত্ব হয়। আমরা এগুলো ব্যাখ্যা করি, আমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মারফতে হয়। 107টা বিশ্ববিদ্যালয়ের এখন সোশ্যাল বিজনেস সেন্টার আছে। এটার নাম হলো সাধারণত ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার নামে পরিচিত হয়। নিত্য নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হচ্ছে। সর্বশেষ যেটা কিছুদিন আগে আমরা পত্রিকায় দিয়েছিলাম, যে ফাইন্যান্স ইউনিভার্সিটি অব রাশিয়া, ফাইন্যান্স ইউনিভার্সিটি মস্কো, তারা বলছে যে আমরা এখানে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার করব, এবং আপনাকে একটা দায়িত্ব দেব, একটা ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি আমাদেরকে বানিয়ে দেবেন, এবং আপনি সারাক্ষণ এটা তদারকি করবেন। সেটা এই সপ্তাহের মধ্যে আরেকটা বৈঠক হবে, তাদের সঙ্গে জুম মিটিং হবে, যে তারা অগ্রসর হচ্ছে। অর্থাৎ এটার গতি শুধু সীমাবদ্ধ কোনো বিশেষ ধরনের কাজে না। চায়না এটার একটা অগ্রগামী দেশ, যেটাতে সোশ্যাল বিজনেস নিয়ে তারা বহু পরিমাণ মনোযোগ দিচ্ছে। কাজে এইটা দুনিয়ার ডানে বাঁয়ে উত্তর দক্ষিণে সবার কাছে আছে। কাজে সেটাকে আমরাকে তুলে ধরছি। এটার আমাদের বড় বক্তব্যটা হলো যে বর্তমান যে কাঠামোর উপরে বিশ্ব পরিচালনা হচ্ছে, সেই কাঠামো, সেই বিশ্ব এটা আত্মঘাতী একটা বিশ্ব। এটা নিজেকে বিলুপ্ত করা ছাড়া এটার কোনো গতি নেই, যে গতিতে আমরা এগোচ্ছি। কাজে এই বিলুপ্ত হওয়ার আগে যদি আমরা নতুন কাঠামো করতে পারি, নতুন সভ্যতা গড়ে তোলা, এই নতুন সভ্যতা গড়ে তোলার জন্য এই সমস্ত আয়োজন হচ্ছে। সেই কারণেই এই পৃথিবীর এত ইন্টারেস্ট দেখছেন, যে আলোচনা দেখছেন, যে তারাও অনুভব করে যে এটার একটা রাস্তা বের করতে হবে। আমরা একটা রাস্তা বের করেছি, এটা তাদের কাছে সম্পূর্ণ মনে হচ্ছে নাকি আরো এডিশন দরকার হবে, কিন্তু তারা এটার মধ্যে জড়িত হতে চায়, তারা করছে। তার সঙ্গে আমরা 30 ক্লাব, আমরা বলছি যে এটা শুধু মুখে কথা বললে হবে না, এটা কার্যে পরিণত করতে হবে। পাঁচজন সদস্য নিয়ে ইয়ুথদের মধ্যে প্রচার করার, যুবকদের মধ্যে প্রচার করার জন্য, 12 বছর বয়স থেকে 35 বছর বয়স পর্যন্ত, এই বয়সের মধ্যে এই যে 5 জন মিলে একটা ক্লাব করবে, 30 ক্লাব। তাদের অঙ্গীকার হবে, আমি ব্যক্তিগতভাবে কার্বন এমিশন জিরো করব, আমি ব্যক্তিগতভাবে ওয়েলথ কনসেন্ট্রেশনকে বন্ধ করব, আমি ব্যক্তিগতভাবে আনএমপ্লয়মেন্টকে বন্ধ করব। এটা ব্যক্তিগত, আমি এমন কিছু কাজ করব না যাতে এগুলো প্রসারিত হওয়ার সুযোগ পায়। কাজে 5 জনে প্রত্যেকে এটা যখন সফল করবে, তাদেরকে বলা হবে 30%। এই 5 জন যদি 30% হতে পারে, এবং আরো ক্লাব যদি 30% সৃষ্টি করতে পারে, আমাদের বক্তব্য হলো তাহলে আমরা 30 বিশ্ব গড়তে পারবো। কারণ পুরো জিনিসটা সৃষ্টি করছি আমরা নিজেরাই ব্যক্তিগতভাবে। এই যে ওয়েস্ট, প্রচুর ওয়েস্ট, আমরা বর্জ্য, এই বর্জ্যতেই আমরা শেষ হয়ে যাব। কাজে আমি বর্জ্যের আমি যদি 30 ক্লাব করি, প্রথম কাজ হলো আমি যে জিনিস আমার দরকার নেই সেই জিনিস আমি কিনবো না, কারণ কিনলে এটা ফেলে দিতে হবে, এক সময় না এক সময় ফেলতে হবে। বর্জ্য প্রতিষ্ঠা, কাজে বর্জ্যকে পরিত্যাগ করার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। যদি আমার নেহাত দরকারই হয়, তাহলে আমাকে সেটা সীমিত করতে হবে, রিডিউসে, তারপর হলো রিইউজে, আবার নতুন করে ব্যবহার করে থাকে, নতুন ভঙ্গিতে আসো। তারপরে হলো যে রিসাইকেলিং, আবার এটাকে কাজের মধ্যে লাগিয়ে দিল। এইগুলো প্র্যাকটিস করতে হবে, এই যে প্রত্যেক যুবক, যারা তরুণরা এগিয়ে আসছে। কাজে শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বড় পরিবর্তন আনতে হবে। যেহেতু আমরা বলছি যে চাকরি করা মানুষের ভবিষ্যৎ না, চাকরি করার জন্য মানুষের জন্ম হয় নাই, এটা আমাদের একটা ফান্ডামেন্টাল জিনিস। এটা হলো যে আমরা সবাই এন্টারপ্রেনিয়ার, আমরা উদ্যোক্তা, আমাদের জন্ম হয়েছে উদ্যোক্তা হিসেবে, কিন্তু আমরা জোর করে শিখাচ্ছি তোমাকে ভালো করে লেখাপড়া করো, তোমার চাকরি করতে হবে। আমরা হয়ে গেছি ওই দাসপ্রথার শিকার, আমরা দাসত্ব গ্রহণ করছি। একবার যদি আমি এটা গ্রহণ করি, তাহলে আমি আর এর থেকে মুক্তি পাবো না, কিন্তু আমার চিন্তা শক্তি রহিত হয়ে যাবে। এটা থেকে বাইরে ওইটাকে আমরা নিয়ে আসছি, যে এই এন্টারপ্রেনিয়র হতে গেলে আরো কতগুলো পরিবর্তন হবে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সিস্টেমে বিরাট রকম পরিবর্তন করতে হবে। কারণ এখন ফাইন্যান্স গরিবের কাছে আসে না, যেটা নিয়ে গ্রামীণ ব্যাংক শুরু হয়েছিল। ফাইন্যান্স আছে বড় লোকের কাছে, এই বড় লোকের কাছে আসে বলেই এই ওয়েলথ কনসেন্ট্রেশন সম্ভব হয়েছে, সম্পদের কেন্দ্রীকরণ সম্ভব হয়েছে। আমরা যদি এই ব্যাংকিং সিস্টেম পরিবর্তন না করি, তাহলে এটা চলতে থাকবে। কাজে আমাদেরকে বড় পরিবর্তন আনতে হবে ব্যাংকিং সিস্টেমের মধ্যে। সেগুলোর জন্য কি কি
পদক্ষেপ নিতে হবে, সেগুলো আমাদের বিষয় আলোচনার বিষয় হবে। আসেন আমরা ভালো মানুষের মতো সরকার যেটারে ভয় পাইতেছে সেটার আমরা মাইনা নেই, যে সরকার ভয় পাইতেছে এটা কম্প্রোমাইজড হবে। সরকার তাহলে কি সংস্কার করলো? তারা জাতির এত বিএনপি রাস্তাঘাটে এত বেশি চাঁদাবাজি করছে, এত ব্যস্ত রাখছে সরকার কোনো সংস্কার করতে পারে না। আপনি এটা মনে করেন? আমি প্রশ্নটা করতেছি, আমার মনে করেন এটা বাদ দেন আপনি। আচ্ছা, তার মানে এই যে এই জাতীয় ধারণা, তো ধরেন একজন চাঁদাবাজি করলো, আমি দেখতে চাই তাকে নিয়ে যে পুলিশ স্টেট ফরওয়ার্ড গ্রেফতার করে নিয়ে চলে যাক। এটা তো সরকারের কাজ রে ভাই। সরকার এখন দেখেন সিনারিওটা আমি বলি, সরকার ব্যর্থতার দায়ভার কিভাবে চাপায় এই উদাহরণটা আমি দিব খালেদ ভাই। আমার মনে হয় যে একটু যদি ফ্রিলি আমি বলতে পারি তাহলে উদাহরণটা দিতে পারি। 1 মিনিটে বলেন। জি, সুস্পষ্ট একটা উদাহরণ, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন এয়ারপোর্ট দিয়ে চলে গেল, অ্যাজ ইফ সরকারের কেউই জানতো না, কিন্তু পরবর্তীতে বিভিন্ন ডকুমেন্ট নিয়ে খুবই ক্লিয়ারলি দেখা গেল যে ওই জায়গায় বর্তমানের এসবি ডিআইজি ইমিগ্রেশনের দায়িত্বে যিনি আছেন এবং এসবি চিফের যারা দায়িত্ব আছেন তাদের প্রত্যক্ষ পারমিশনের ভিত্তিতে তারা এয়ারপোর্ট ছেড়েছেন এবং ভিআইপি ট্রিটমেন্টেই আব্দুল হামিদ এয়ারপোর্টটা ছেড়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বড় গলায় যে এটা তদন্ত করে যদি না বের করতে পারেন পদত্যাগ করবেন। কমিটিও খুলে দিয়েছিলেন, তার পদত্যাগ করা উচিত, এটা আমি আপনার সাথে একমত। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত সরকার প্রধানের দিকে আঙ্গুল তোলা। না, শেষ হয় নাই, আমি আসছি। দেখেন, ঠিক এইটার জন্য পরবর্তীতে একজন নায়িকা নুসরাত ফারিয়া, ওই নুসরাত ফারিয়া ভালো কি খারাপ কি অমুক তমক আমি এই আলাপে যাচ্ছি না, কিন্তু উনাকে এয়ারপোর্ট থেকে যেতে দেওয়া হলো না, গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। তার পরবর্তীতে তাকে যে মামলা গ্রেপ্তার দেখানো হয়েছিল, মানে 300 আমি আসছি ওই পয়েন্টে আমি আসছি। তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বক্তব্য দিলেন যে ছেড়ে যদি দিতাম তাহলে তো বলতেন ছেড়ে দিলাম কেন। উনি তো শপথ নিয়েছিলেন আবেগ বিরাগের মানে বশবর্তী হইয়া উনি কাজ করবেন না। তার মানে উনি কি এই জায়গায় আবেগ বিরাগের বশবর্তী হইয়া আব্দুল হামিদ যে চলে গেছে এই ব্যর্থতাটা ঢাকার জন্য আর একজনকে নিয়ে এসে এই যে কাজটা করছে, তার মানে সরকার কিভাবে ব্যর্থ হচ্ছে এই দায়কে, এটা কি রাজনৈতিক দলের? আপনি যে বললেন একটু আগে যে বিএনপির জন্য কোনো কাজ করতে পারছে না, এই জায়গায় বিএনপির ইম্প্যাক্টটা কোথায় ছিল যে কারণে এত বড় একটা ব্লান্ডার করে বলবেন? এই জায়গায় ছিল না, নানা জায়গায় ছিল আর কি। এরকম আরো বহু জায়গা আছে খালেদ ভাই, এরকম বহু জায়গা আছে। আপনি দেখেন মাঠ পর্যায়ে আপনি খোঁজ নেন, সাইয়েদ আপনি মাঠ পর্যায়ে খোঁজ নেন। আমি তো বাংলাদেশের সাথে কানেক্টেড থাকি, মাঠ পর্যায়ে কিন্তু প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা থানায়, প্রতিটা উপজেলায়, প্রতিটা টেন্ডার ভাগিতে, প্রতিটা মানে আপনারে বিএনপির লোক কইব যে ওর সাথে আপনি গেঞ্জাম আসেন আমি নেগোসিয়েশন করে দিচ্ছি, থানা দিয়ে আপনি কি করবেন বা আমার সাথে নেগোসিয়েশন করবেন না, মামলাগুলি আমি আপনার এগেইনস্টে দিব। আপনি খোঁজ নিয়ে দেখেন সাহেব, মানে আমি বাড়ায় বলতে, আপনি যে বললেন না প্র্যাকটিক্যালি, আমি কখনোই কিন্তু বলছি না যে বিএনপি অপকর্ম করছে না, এটা আমার কনক্লুসিভ রিমার্ক। অনেক জায়গায় অপকর্ম হচ্ছে। বিএনপি কি ফেরেশতাদের দল? আমার মনে হয় বিএনপি প্রধান যারা আছেন তারাও দাবি করেন, অন্যান্য দলের ক্ষেত্রেও সেম কাহিনী। এই যে ছোট্ট একটা দল এনসিপি, এই এনসিপি তো থানায় কেউ গ্রেফতার করলে তারা গিয়ে ছাড়ানোর জন্য চলে যায়, জামাতেরও অনেক জায়গায় হচ্ছে। তার মানে এটা বাংলাদেশেরই পিকচার। এবং আমি কিন্তু কখনোই বলছি না যে এই দলটা কোনো অপকর্ম করছে না। আমি কি বলছি খালেদ ভাই? তার মানে আমার আর আপনার মতামতের জায়গায় পার্থক্য নেই। আমি যেটা বলার চেষ্টা করছি, প্রত্যেকটা ব্যর্থতার জায়গা রাজনৈতিক দলের পর যখন কামান দাগাবে, এর মিনিংটা হইল এই সরকার নিজেও অনেক জায়গায় বড় বড় ব্যর্থতা স্বীকার করে নিচ্ছে। এইবার আমি আসি বাজেটের ব্যাপারটা নিয়ে, একটু দ্রুত বলে শেষ করে দেন। জি জি জি। তার মানে দেখেন, সরকার যদি এই জায়গায় অনেক ধরনের কাজ করতে, যেমন কালো টাকা সাদা করার যে পদক্ষেপ বা বিভিন্ন জায়গায়, এটা নিয়েও কেউ কেউ কথা তুলছে। ওই যে আপনি পুরস্কারগুলো নিয়ে কথাই বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলেছেন, তারও দুই একটা রেফারেন্স আছে। এই সরকারের উপদেষ্টা মন্ডলীর ভেতরে এমনও আছেন রেমন ম্যাগসাসাই অ্যাওয়ার্ডও তারা পেয়েছে। তো ওই যে 9টা অ্যাওয়ার্ডের কথা বলছেন, তার ভেতরে কিন্তু অন্য আরো কয়েকজন আছেন। সো বিভিন্ন জিনিস যেটা আমার কাছে আইন কি বলে, একটু ছোট করে জানেন আইন কি বলে, যখন এই আইন ছিল না তখন আমি কর দিছি, পরে আইন হয়েছে, তারপরে কি আমার ভূতপূর্ব পুরস্কারের কর মাফ হয়ে যাবে? এটা তো সম্ভব না। না, এটা হওয়ার কথা। আমার তাদেরকে তো এটা বাইরেই রাখা যায়, তাদেরকে তো এটা বাইরেই রাখা যায়। আমি ওইটাই বলছি, কিন্তু ভবিষ্যতেও এই কাজটা আপনি যেহেতু অবতার, ভবিষ্যতে নোবেল আর কে পাবে আপনি ছাড়া, তাও একটু দেরি হবে তো। না খালেদ ভাই, আমার মনে হয় যে বাংলাদেশে কেউ যদি নোবেল পায়, আপনি যেহেতু বললেন আমি একদমই যোগ্য মানুষ না, আপনিও পেয়ে যেতে পারেন এবং পুলিশের পুরস্কার ডেফিনেটলি আপনার পাওয়া উচিত। দাঁড়া, সেইজন্য আমি বলতেছি যে এটা পুরোটাই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে চাপানো হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের তো যেই কর উনি দিয়ে দিয়েছেন সেটা দিয়ে দিয়েছেন, এবং ম্যাক্সেসাই যে আমি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না, রাদার আমি এই পয়েন্টে যে পয়েন্টটা মেক করতে চাচ্ছিলাম খালেদ ভাই, সেটা হলো এই অপ্রয়োজনীয় জিনিস এই মুহূর্তে হয়তোবা দরকার ছিল না,
রাদার যে জায়গাগুলো দরকার করার কথা ছিল এখন বলতে পারেন যে তাহলে কেন হইল না? অন্তর্বর্তীকালীন একটা সময়ের ভেতরে এই টাইপ ডামাডোল যে থাকবে এটা হলো প্র্যাকটিক্যাল গ্রাউন্ডের ব্যাপার, এবং এই কারণে অন্য কোন ইলেক্টেড গভর্নমেন্ট আসলে বাজেটটা নিয়ে যে পরিমাণ মানে চার সাইডে হাইপ থাকে, আলাপ আলোচনা থাকে, এবার দেখবেন আলাপ আলোচনাটা কম, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের বাজেটের যে প্ল্যানটা আমার কাছে মনে হচ্ছে সবাই ওইটাই ধরে নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই পুরো ইস্যুটা ম্যানেজ করা হয়তো বা ইলেক্টেড গভর্নমেন্টের মধ্যে যে হিউজ স্কেলে করে সেটা সম্ভব না, এই জন্য এই জায়গায় ফোকাসটাও কম আছে। আমার কাছে কিন্তু ইংরেজিটা শুইনা মনে হয়েছে একটা দল ডিসেম্বরে নির্বাচন চায়, একটাই দল ডিসেম্বরে নির্বাচন চায়, এটা উনি বলেন নাই। একটা দল চায়, একটা দল চায় মানে কি ওয়ান পার্টি মানে কি ওয়ান ভেরি গুরুত্বপূর্ণ পার্টি, এইটা উনি মিন করছেন, এটা আমার ওনার কথা শুনে মনে হয়েছে, এবং এটার ইংরেজি অনুবাদ ওইটাই। কারণ ডক্টর ইউনূস তো খুব ভালো করে জানেন যে বিএনপি আজকে চাইলে লগে লগে 20টা দল তো উনার সঙ্গে সঙ্গে কথা কবেই। আমার কাছে মনে হয়েছে, আপনার কাছে কি মনে হয়েছে? আপনার কাছে কি মনে হয়েছে? কিন্তু আমরা এটার অনুবাদ করলাম একটা দলই শুধু ডিসেম্বর নির্বাচন চায়। দিস ইজ লাইক আমিও যখন এটা দেখলাম প্রথমবারের মতো আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে কি আসা উচিত ছিল না। যেমন আপনি একটা টিভির কথা বলছিলেন, আমরাও তো বিভিন্ন জায়গা থেকে যখন এই সোর্সিংটা দেখি আমার কাছে মনে হয়েছে, কারণ অতীতে তো একেবারে পত্রিকার রিপোর্টই আছে অনেকগুলো দল চাচ্ছে, তখন আমার কাছে মনে হচ্ছে এই কথাটা কেন এইভাবে কেন আসলো। তো তারপরে এই ব্যাপারটার কনক্লুশন চলে এসেছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে যখন অনেকগুলো রাজনৈতিক দল নিয়ে বসেছেন উনি তো প্র্যাকটিক্যাল পিকচারটাই দেখেছেন, অনেকগুলো দলই চায়। এবং এই জায়গায় দেখেন ওনার আরো একটা জায়গা একটু মার্ক করে দেওয়াটা জরুরি। কিছুদিন আগে একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন মোটামুটি যে ডিসেম্বর হলে কম্প্রোমাইজড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে ইলেকশন, এই টাইপও একটা তার নোশনটা ছিল, আপনি মনে করতে পারেন হয়তো বা। তো আমার কথা 1.5 বছর ক্ষমতায় থাকার পরে ডিসেম্বরে যদি কম্প্রোমাইজড ইলেকশন হয় তাহলে ওই পরবর্তী 5 মাসে কি এমন পরিবর্তন হবে যে সবচেয়ে একটা স্ট্যান্ডার্ড ইলেকশন হবে। আমরা তো অতীতের প্রেসিডেন্ট ডক্টর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যখন ছিলেন ওই সময় 3 মাসের ভেতর অনেক চমৎকার একটা আমি যদি প্রশ্নটাকে একটু ঘুরায় বলি যে ডিসেম্বরে জনাব তারেক রহমান আইসা বাংলাদেশের প্রধানমন্ত্রী না হইয়া যদি মার্চ মাসে হন কি এমন সমস্যা হবে? আমিও ব্যক্তিগতভাবে যেটা মনে করি এই সরকার যেভাবে জুন পর্যন্ত বলছে এটা না বলে আমি জাস্ট আমার কথাটার প্রসঙ্গে বলছি, এই সরকার বলুক যে ঠিক আছে জুন না ডিসেম্বরে হচ্ছে না, জানুয়ারিতে হচ্ছে, ফেব্রুয়ারিতে হচ্ছে, এই টাইপ কোনো ডেটও তো আসছে না। যতবার করে বলছে ডিসেম্বর টু জুন, কিন্তু তার যদি একটা ডেটে চলে আসতো আমার কাছে মনে হয় সংখ্যাটা কি, মানে ভয়টা কোথায়? আবার একটু ব্যাখ্যা করে তো এটার মধ্যে থেকে বিএনপি ভয়টা কোথায় পাচ্ছে? বিএনপি ভয় পাচ্ছে ব্যাপারটা তো উল্টা ভাবেও বলতে পারেন যে বিএনপি দাবি করলে সরকারের ভয়টা কি? হ্যাঁ, বিএনপি একটা রাজনৈতিক দল, বিএনপি রাজনৈতিক আমি ভালো খারাপ খালেদ ভাই ভালো খারাপ এই ডিসিশন নেওয়ার আমিও কেউ না আপনিও কেউ না, আমি ওই আলোচনা না যাই। রাদার আমি বলি ব্যাপারটা হলো আপনি যে প্রশ্নটা করলেন সরকার কিসের এত ভয় পায়, আমার কাছে মনে হয় ক্রিমিনাল মামলার যে কোনো হিসাবটাই হলো যে আপনার বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুভ করতে হয়। হাসিনার সময় এই বিচারগুলো যেটা হয়েছিল খালেদ ভাই যে প্রসিডিউরাল এরর ছিল, মানে গায়ের জোরে প্রসিডিউরাল এরর করে রাখার কারণে মামলাগুলো আলটিমেটলি যে ফলাফল হওয়ার সেটাই হয়। আমি এইটার প্রসঙ্গেই বলছি এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতেও মামলাগুলা যেভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় এই জায়গায় অনেক প্রসিডিউরাল ত্রুটি হবে বলেই আমার একটা অনুমান। ওই জায়গা থেকে শিক্ষা নিয়ে আমাদের যেটা করা উচিত, অফেন্স যেটা হচ্ছে অফেন্সকে বিয়ন্ড রিজনেবল ডাউট যদি প্রুভ করতে হয় মামলা যেন ভাবে করে দেওয়া, যেন ভাবে জোর করে এই শাস্তিটাই দিতে হবে, ওইটা করতে গিয়ে প্রসিডিউরাল এরর করা এই জায়গাটা করা উচিত না। যেটা 2013 সালের রায় বলেন সময় বলেন এইগুলা হয়েছিল। অফেন্স কি সেটা আলাদা ব্যাপার, রায়ের তো প্রসিডিউরাল ব্যাপারটা আলাদা। 2 নম্বর ব্যাপার বলে এটাকে কেন্দ্র করে কেউ যদি প্রতিবাদ করে তাদের যদি এইভাবে হামলার শিকার হইতে হয়, কোনো কিছু করতে হয়, এটা দুর্ভাগ্যজনক। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রে আমি যেটা মনে করি বিএনপি, জামাত, এনসিপি, বাম, ডান সবার জন্য সামনের দিনের বাংলাদেশে এই হাতাহাতি মারামারি কেউ একটা মতামত দিল তাকে যে মারতে হবে ধরতে হবে এইটা থাকা উচিত না। আমি 1 মিনিট সময় নিয়েছিলাম জাস্ট একটা প্রসঙ্গ, আমি মনে করেছিলাম যে আপনি ওই যে আর্টিকেল 70 নিয়ে যখন কথা বলছিলেন আবার আপনি ব্যাক করতে চেয়েছিলেন, যেহেতু শেষই হয়ে যাচ্ছে জাস্ট আমি একটা কথা বলে শেষ করে দেই। ওই জায়গার ক্ষেত্রে যে সব আইনেই যে মত প্রকাশ করার জায়গায় থাকলো না, ব্যাপারটা তো এইরকম না। লাইক এমন হতে পারে তো ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন কারাদণ্ড, এইটা নিয়ে আমাদের সংসদে একটা প্রাণবন্ত ডিবেট হইতেই পারে। সেই ক্ষেত্রে মেম্বার অফ পার্লামেন্ট যারা আছে প্রাণ খুলে কথা বলতেই পারে। একটা সময় ছিল যে রাজনৈতিক দল একটা স্ট্যান্ড নিয়ে নিল যে রাজনৈতিক দল এই আইনটা করতে চাচ্ছে যে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডই হবে। আর্টিকেল 70 এখন যে অবস্থা আছে সেই অবস্থায় এটা আলোচনা হইতে বাধা নাই। আমি ওইটাই আপনি যেভাবে বলছিলেন যে আসলে কোনো কিছুই করা সম্ভব না,
আমি ওইটাই বলছি, এটা আমার কাছে কোনো কিছু মিনই করে না। এটা আমার কাছে কেন মিন করে না? আপনি যখন এটার মধ্যে থেকে আসলে এটা আইন করবেন, আপনি ভোটটা দিতে পারবেন আইনের পক্ষে বা বিপক্ষে, আপনি কথাই কইতে পারবেন, শুধু আপনি দাঁড়ায়া সুন্দর সুন্দর করে কথা কইতে পারবেন, অথবা ওই যে আমি মমতাজ আমার প্রিয় শিল্পী তার গানের কথা কইতেছিলাম, ওই গান আপনি গানটাই গাইতে পারবেন, আর কিছু করতে পারবেন না। আমি মনে করি বাংলাদেশের সংবিধানে যদি প্রথম পরিবর্তনটা করতে হয় সেটা হচ্ছে আর্টিকেল 70 রিপিল করা, এবং কোন বাংলাদেশের, আমিও মনে করি এইটা ব্যাপকভাবে সংশোধন করা উচিত। এটা আমি নতুন এটা পুরোপুরি বাদ দিলে এই সাবকন্টিনেন্টাল ভিউয়ে মানসিকতার ভিউ, যে সাবকন্টিনেন্টাল মানুষরা আলাদা রকম মানুষ। খালেদ ভাই বাংলাদেশের বাস্তবতাটাকে আমরা যদি না বুঝি, বাংলাদেশের বাস্তবতা আপনি বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশের বাস্তবতা প্রত্যেকেই খালেদ ভাই, এই জায়গায় পাকিস্তানের মতো তো একটা সরকার যদি 5 বছর ধরে ফাংশন না করতে পারে, সেই বাস্তবতা আমাদের এই সাবকন্টিনেন্টে আছে। এইটার যে কেন একটা রেস্ট্রিকশন দেওয়া হয়, এটার প্র্যাকটিক্যাল গ্রাউন্ডটা আছে, এবং আমার ব্যক্তিগত অভিমত হলো ওই পার্টিকুলার জায়গাগুলো বাদ দিয়ে এটা। ঠিক আছে, আপনারা কি দল থেকে কোনো বেতন নিচ্ছেন ইয়ার হোল টাইমারদের মতো? কমিউনিস্ট পার্টির হোল টাইমাররা যেমন বেতন নিতেন এখান থেকে, এনসিপি নাহিদ ইসলাম কি আহ্বায়ক হিসেবে কোনো বেতন পান? যদি না পান তাইলে এখন তার পেশাটা কি আসলে? না, এটা তো এরকম তো হচ্ছে না, উল্টা আমাদের ম্যাক্সিমামই হচ্ছে কিন্তু চাকরিজীবী। আমাদের মানে আমাদের মিটিংগুলো হয় রাতে। নাহিদ ইসলাম সাহেব এখন কি করেন? নাহিদ এখন একটা রাজনৈতিক দলের আহ্বায়ক, এবং সে সাংগঠনিক কাজেই ব্যস্ত। পেশা এটা আপনি ওনাকে জিজ্ঞেস করলেই আপনি মনে হয় ওনার কোনো পারিবারিক ব্যবসা আছে কিনা আমার হচ্ছে এটা মানে আমার কাছে জিজ্ঞেস করাটা প্রয়োজন মনে হয় নাই। আপনাদের যদি জানতে, মানে সে এখন সাংগঠনিক কাজে ব্যস্ত, তার একটা বড় দায়িত্বশীল পদে সে আছে, এবং পুরো একটা নতুন রাজনৈতিক দলকে করা, আমাদের নিবন্ধন আছে সামনে, গঠনতন্ত্র আছে, পাশাপাশি এই যে সংস্কার কমিশনের এই জিনিসগুলো চলছে, এগুলো আমরা তাকে দিচ্ছি না, আমরা দলকে তো দিচ্ছি। আমরা যেভাবে পাচ্ছি তাদেরকে কিন্তু দলকে দিচ্ছি। আপনারা আমরা তো চলছে, আমরা এটা উনি কিভাবে চলবে, এটা উনি আছে, ওনার পরিবার আছে, এটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত। আমার মনে হয় যে এটা ইখতিয়ারের প্রশ্ন না, এটা স্বচ্ছতার প্রশ্ন। আমি একটু দর্শকদের জানা রাখি, আমি কিন্তু এই প্রশ্ন যে কোনো রাজনীতিবিদকে পাই, তার দলকে পাই, আমি কিন্তু এই প্রশ্ন সবসময় করে থাকি, কনসিস্টেন্টলি করি। আমি মনে করি যে এটা কাউকে আন্ডারমাইন করার জন্য না, খালেদ ভাই, কিন্তু আমি তো তাকে জিজ্ঞেস করতে পারি না, এবং সে যখন উপদেষ্টা থেকে বের হয়ে আসে সে কিন্তু খুব সুন্দর করে তার সবকিছু বিবরণী দিয়েছিল, আমরা দেখতে পেরেছিলাম। সো এখনো যে গঠনতন্ত্র হচ্ছে বা যে ধরনের পলিসি হচ্ছে, তার বিবরণী দেখে আমার কাছে মনে হলো কিছুদিন মন্ত্রিত্ব করেছেন, সদস্যেরই কিন্তু এটা প্রকাশ করতে হবে, আমাদের আর্থিক স্বচ্ছতাটা প্রকাশ করতে হবে। সেটা আপনারা বলছিলেন যে প্রত্যেকেই করবেন, করেন নাই আর কি। হাওয়েভার এটা তো আমি স্বীকার করছি যে আমাদের এই ব্যাপারগুলো আসলে এখন বলতে গেলে অনেকটা মানে মনে হয় যে কালক্ষেপণ করছি প্রত্যেক প্রোগ্রামে এসে, বাট ব্যাপারটা এরকম না। এগুলোতে আমরা কাজ করছি এবং অনেক দূর কাজ এগিয়েছে, গতবারের থেকে এখন অনেক দূর কাজ এগিয়েছে, কিন্তু জিনিসটা ফাইনালি প্রকাশ করার আগে সময় লাগছে, এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু খালেদ ভাই, আমি এটা বলি যে এই যে ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি যদি না থাকে, এনসিপি আসলে দাঁড়াতে পারবে না। এটা আমার ব্যক্তিগত মত। এটা ছাড়া আসলে আমি এই পর্যায়ে আপনাকে শুধু আরেকটা প্রশ্ন করি, যে সেটা হচ্ছে যে নোবেল পুরস্কার সহ আরো কিছু পুরস্কার যেমন অস্কার, পুলিৎজার, এগুলি পুরস্কারের জন্য করের আওতামুক্ত করা হয়েছে এবারে বাজেটে। এর সঙ্গে কি ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের নোবেল প্রাপ্তির সংযোগ দেখেন আপনারা বা এনসিপি কেউ? অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি কর মওকুফ পাচ্ছে, বিভিন্ন লাইসেন্সের অনুমোদন পাচ্ছে খোদ ডক্টর ইউনূস, সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে কি আপনাদের কথা হয়? আপনাদের দলের ভিতরে কি আপনাদের এটা কোনো অবস্থান আছে, নাকি আপনারা যেহেতু ডক্টর ইউনূস প্রথমেই স্বীকার করে নিছেন যে আপনারা হচ্ছেন তার নিয়োগকর্তা, সেজন্য আপনারা কখনোই তার সমালোচনা করবেন না, এটা মোটামুটি ভাবে ঠিক করা আছে, তাই তো? না, এইটার সমালোচনা, এই সংবাদটা যখন আসে তখন আমরা কালকে সবাই মিটিং এ ছিলাম অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, কিন্তু ওনার সমালোচনা মনে হয় মানে করি না, এটা আসলে একেবারেই ভুল কথা। এটাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে করেন কিনা? মানে গ্রামীণ নোবেল, কারণ হচ্ছে না এগুলো আমি আসলে এগুলো নিয়ে মানে এটা এতটাই হালকা, পুরো বাজেটের বিষয়টার মধ্যে এটা
এতটাই হালকা যে মানে এটার প্রয়োজনীয়তাটা কি বা এটা কোনখান থেকে এই জিনিসটার আসলো, আমি আসলে এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাই না আর কি। আর এই বাজেটের যে এই অন্তর্বর্তী সরকার এই বাজেটটার জন্য তো জাতীয় ঐক্যমতের দরকার ছিল না, কেন ওনারা পুরনো কাঠামোতে এরকম একটা গতানুগতিক বাজেট দিল? এটার জন্য তো সব রাজনৈতিক পক্ষের সাথে ঐক্যমতে, এটা তো ইন্ডিপেন্ডেন্টলি তারা করতে পারতো। কেন তারা এরকম একটা সুযোগ হারালো যে একটা জনমুখী বৈষম্যহীন একটা বাজেট তারা দেশকে উপহার দিতে পারতো, যেটা পরবর্তী সরকার এসে চাপে থাকতো যে এটার থেকে আমি এখন করতে পারবো না। তারা আমি জাস্ট এক লাইন একটু বলি, তারা এই যে অর্থনৈতিক সংস্কার নিয়ে কিন্তু তাদের কাছে 2টা প্রতিবেদন ছিল, আমরা এগুলা নিয়ে কোনো আলোচনা দেখলাম না। একদম দায়সারা ভাবে যেন বাজেটটাকে অনেকটা ওনই করেন না, আমি এটা আমার ব্যক্তিগত মত যে ওনই করেন না, এমন ভাবে বাজেটটা আসলে প্রদান করা হয়েছে। অর্থনৈতিক সংস্কারের 2টা প্রতিবেদন কিন্তু ছিল, শ্বেতপত্র কমিটি, টাস্কফোর্স কমিটি, এগুলোর কোনো কিছু আমরা দেখলাম না। এবং যে প্রবৃদ্ধির হার কমছে, এদিকে জিডিপি 31% মতো দেখাচ্ছে, মানে অসঙ্গতি রেখে বিভিন্ন যে তথ্যপত্র ভিত্তিতে যে বাজেটটা হয় এগুলো সব পুরনোটাতে রেখে এটার তো সমালোচনা আমরা আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমেই করছি। শুরু থেকেই শুরু করি, যেহেতু শুরুর প্রশ্নগুলো একটু ওই আগের আলোচনার সাথে প্রাসঙ্গিক ছিল। আসলে সাংবাদিক বা বিএনপি বা অন্য কাউকে শিখানোর মতো ওরকম আমার মনে হয় না এটা করছে। আমরা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে হয়তো বক্তব্য রাখতে গিয়ে এটা বলছি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন আমাদের প্রত্যেকটা সদস্যের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে কিন্তু খুব সিস্টেমেটিক্যালি খুব মিথ্যাচার হচ্ছে এবং প্রত্যেকটারই কিন্তু জবাব দিতে হচ্ছে। কেউ কোথাও একটা কৈফিয়ত দিতে হচ্ছে, সেটা নিয়েও একটা বিতর্ক হচ্ছে। কারো বাবার বাসায় 1200 বস্তা চাল পাওয়া গেছে, সেটাও একটা মিথ্যা হচ্ছে। এবং সত্য তো কিছু আছে না, এটা যেটা সত্য হচ্ছে সেটা কিন্তু মানে যদি প্রমাণের ভিত্তিতে করা হয়, আমাদের যেহেতু শৃঙ্খলা কমিটি আছে এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি যেহেতু ওই কমিটির একজন সদস্য, এমন অনেক অভিযোগ আমরা তদন্ত করছি যেটা আসলে মিডিয়াতে আসছে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব হ্যাপি যে এরকম একটা নতুন দল এই ধরনের কমপ্লেইনকে আমলে নিয়ে সেটার ব্যবস্থা করছে। সো ওইটা আসলে একটা দিক, আমরা কিন্তু প্রত্যেকটাই অ্যাড্রেস করছি। এবং কিন্তু যেটা আমাদের ইভেন হান্নান মাসুদ কিন্তু ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছে, তো এরকম দৃষ্টান্ত আমরা স্থাপন করার চেষ্টা করছি। এখন বাকিটা তো পরেরটা তো পরে জানা যাবে। কিন্তু যেগুলো সত্য না সেটা মানে যেগুলো মিথ্যাচার সেগুলো আমরা বলতে গিয়ে আরেকটা যেটা হয় যে আমি যদিও এখানে নতুন, মানে যেটা হয় যে একটা বক্তব্য দেওয়ার পর আগে পিছে এডিট করে যেটা দিয়ে টুইস্ট হবে, যেটা দিয়ে বিভাজন হবে, যেটা দিয়ে বিতর্ক হবে, অহেতুক মূল জায়গা থেকে ফোকাস থেকে সরে গিয়ে ওসব বিষয় দেখা যায় যে পেপার পত্রিকায় বা ফটো কার্ডে বা সোশ্যাল মিডিয়াতে আসছে। তো এইটাতে আমরা যেহেতু নতুন, আমাদেরকে ওগুলোতে এত বেশি এঙ্গেজ হতে হয়। আপনি ভিউ বলেন, আপনার সাথে এই ব্যাপারে নিশ্চয়ই আমার মানে ইনফরমেশন দিয়ে নিশ্চয়ই আপনার সাথে আমার আর্গু করতে হবে না। যে আমার কাছে মনে হয় যে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে এপিএস এর করা হলো, সেই ক্ষেত্রে এনসিপির কি অবস্থান ছিল, আমার কাছে নিশ্চয়ই এটা বলতে হবে না যে অন্যান্য জায়গায় যে স্পষ্টভাবে বোঝা যেতেছে যে কোন জায়গা থেকে এনসিপি কোথায় বাড়ি ভাড়া দিয়ে অফিস করতেছে, কেন উপদেষ্টাদের সুরে এনসিপি নেতৃবৃন্দ কথা বলতেছেন, এনসিপি নেতৃবৃন্দ কেন বাংলাদেশ সরকারকে প্রোটেক্ট করেন, কেন সার্জিসের অবস্থান সেনাবাহিনীর ক্ষেত্রে স্পষ্ট অবস্থান দেখতে চান, কেন তার গাড়ি নিয়ে কথা, এগুলি নিয়ে আসলে কথাগুলি খুবই মানে আমি কি বলবো যে আপনি জানেন যে অনেকগুলি অভিযোগের ক্ষেত্রে মানে আপনি মিথ্যা অভিযোগ বলতেছেন কিন্তু সত্য অভিযোগও কিন্তু আসলে অনেকগুলি আছে। মানে আপনারা টেকনিক্যাল তর্ক করছেন যে আপনারা টেকনিক্যাল, নাহিদ সাহেব আমি সর্বশেষটা বলি, আপনি টেকনিক্যাল তর্ক করছেন নাহিদ সাহেব তার এপিএস নগদের বোর্ডে যায় নাই, গেছে হচ্ছে উনি চলে যাওয়ার পরে আরেকজন সরকারের এপিএস। আপনারা ওইটা বলতেছেন না, আপনারা বলতেছেন মানব জমিনের সেই স্লিপটা নিয়া, যে মানব জমিন একটা স্লিপ করছে যে মানব জমিন যখন এই রিপোর্টটা করলো, মানব জমিন যখন এই রিপোর্টটা করলো সেখানে কিন্তু সে নাহিদ ইসলামের এপিএসসি বলেছে, তারা এটা নিয়ে কিন্তু স্বীকার করেছে যে এটা, এবং তারা একটা ফোন দিয়ে কিন্তু দুজনের কাউকে জিজ্ঞেস করে নাই যে এরকম একটা অভিযোগ আছে। আপনি জানেন না তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করা হয়েছে, আপনি সাংবিধান সেটা তো বলাই হয়েছে, তারা দুইজনই বলেছে যে ফোন দিয়ে জিজ্ঞেস করা হয় না। আমি কেন না জেনে কেন তারা ফোন দিয়ে জিজ্ঞেস করা হয় না, তারা বলছে কারণ তারা ফোন ধরেন না। আমি নিজেও তাদেরকে অসংখ্যবার ট্রাই করছি, তাদেরকে ফোনে পাওয়া যায় না।
এটার মানে না কিন্তু তাদেরকে জিজ্ঞেস করা হয় নাই, দে আর নট অ্যাভেলেবল। না আপনার না এটা 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 মানে এটা কিন্তু দুইটা কথা, এটা কিন্তু দুইটা কথা। না না তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করার অনেক চেষ্টা করা হয়েছে, আমি জানি। আপনি তো তাদের বিরুদ্ধে কোনো ধরনের রিপোর্ট করেন নাই, কিন্তু যে সাংবাদিক দায়িত্ব নিয়ে এই ধরনের রিপোর্ট করবে তার তো একটা দায়বদ্ধতা আছে। টেকনিক্যালি উনি এপিএস ছিলেন না নাহিদ সাহেব, নাহিদ সাহেব চলে যাওয়ার পরে উনি এপিএস হয়েছেন। ফার্স্ট টাইম নট টেকনিক্যালি ইট ওয়াজ হিজ পিএস, এটা তো এখন বর্তমান যার পিএস, এবং সেটা দুই পক্ষই, তো ফার্স্ট আহমেদ সাহেবও এটা ডিটেইলস এটা লিখেছেন। এটা আমার মনে হয় না যে ওখানে এটা আপনার অদেখা আছে এবং ওখানে যাওয়ার দরকার আছে। এই আমাদের এই আর্গুমেন্টটা বা এই প্রসঙ্গটা আসলো কোত্থেকে যে আমরা সবাইকে শিখাচ্ছি, আমরা কিন্তু শিখাচ্ছি না। আপনার যদি ভুল হয়, প্রমাণ থাকে, সেটা স্পষ্টভাবেই কিন্তু আসছে এবং চতুর্দিক থেকে আসছে, সিস্টেমেটিক্যালি আসছে। আমি নিজেও সেটার মানে প্রতিনিয়ত ফেস করছি। তো আমি বললাম যে কথাটা বলা হচ্ছে, যে স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে, সেটা যদি টুইস্টেড না হয় বা না ঘোরায়, আমরা এগুলো শিকার হচ্ছে দেখেই আমরা এই কথাগুলো অ্যাড্রেস করছি। এবার আপনি যেটা পরের প্রশ্নে যেটা গেলেন, যে আমি যখন আপনার অনুষ্ঠানে গত লাস্ট বার এসেছিলাম, যে আপনারা বলেছিলেন যে এটা আমরা রেগুলার বলছি, এটা অস্বীকার করার উপায় না, যেটা আমাদের যথেষ্ট দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়েছে। এবং যেহেতু প্রতিদিন দলে এগুলো নিয়ে কথা হচ্ছে, মিটিং এ থাকছি, সো এটা আমি বুঝি যে এটা কতটা একটা জটিল প্রক্রিয়া একটা নতুন দলের জন্য। কারণ এই গঠনতন্ত্র বা ফিনান্সিয়াল পলিসি এটা কিন্তু মানে বেসিক, এটা একদিন দুই দিনের জন্য না, এটা কিন্তু পুরো দীর্ঘমেয়াদী একটা ব্যাপার হবে। এবং এই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে যে আমাদের ফিনান্সিয়াল পলিসি, এবং এটা ট্রান্সপারেন্ট ওপেন করা একটা ওয়েবসাইটের মাধ্যমে, এগুলোর ড্রব্যাক গুলো নিয়ে কাজ করাটা, আমি এটা অস্বীকার করবো না যে এটা একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়েছে, কিন্তু দেরিটা আসলে আমি বলবো যে এটা টেকনিক্যাল। কারণ গতকালও আমি সারাদিন হচ্ছে পার্টি অফিসে ছিলাম, এবং টেকনিক্যাল এই কারণে বলবো যেহেতু আমাদের 217 জন সেন্ট্রাল মেম্বার, বা আপনি বলেন 200টা পরিবার থেকে উঠে এসেছে, 200টা সেক্টর থেকে উঠে এসেছে, এবং আমাদের জেনারেল বডির সবার মতামত এটাতে অনেক বড় একটা প্রাধান্য রাখে। সো দেখা যায় যে কোনো একটা মতের প্রেক্ষিতে এটার ক্ষেত্রে এটা হবে, তখন আরেকবার এটা গঠনতন্ত্র টিম আবার এটা এই প্যানেলের সাথে বসে এটাকে আবার ঠিক করতে হচ্ছে, বা আরেকজনের এইটা এই ফিনান্সিয়াল পলিসিটা মানে একদম আমি বলবো না যে এটা আসলে দায়সারা হয় বলার জন্য যে ফাইনাল টাচ চলছে। আমি বলবো যে এটা সবার সম্মতিক্রমে পাশ করানো বা বের করে আনাটাতেই সময়টা লাগছে, এবং এটা খুবই যুক্তিসঙ্গত। এনসিপি বা আপনারা এটা মনে করেন কিনা যে এই সরকার জুলাই সনদ নাও করতে পারে? ধন্যবাদ খালেদ ভাই, আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। না, এখন পর্যন্ত আমরা এরকম কোনো কিছু মনে করি না, কারণ এটার কথা অধ্যাপক রিয়াদ স্যার যতবারই গণমাধ্যমের সামনে আসে, যতবারই ওনার বক্তব্য হয়, যতবারই জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো বসার পর উনি প্রেসকে ব্রিফ করেন, সব সময় জুলাই সনদের প্রতি গুরুত্ব দেন। এবং জুলাই সনদ এমন একটা বা চার্টার, এটা এমন একটা বেস হবে যেটার উপর এই যে আমরা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন বলি বা ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের দিকে যাত্রা বলি, যেটাই বলি, এই পথটার একটা দিক নির্দেশনা থাকবে বা একটা বেস তৈরি করে দিবে। সো এখন পর্যন্ত, আজকের পর্যন্ত আমার কাছে এই আশঙ্কা মনে হয় না। আমি মনে করি যে সব দলকে আস্থায় নিয়ে এটা সম্ভব হবে। এনসিপি মনে করছে যে সরকার জুলাই সনদ করবে। আমার কাছে কারণ হচ্ছে প্রথম দফার আলোচনা হয়েছে গতকাল থেকে, আবার সেকেন্ড দফার আলোচনা শুরু হয়েছে, এবং এটা খুব আমি বলবো যে গুরুত্বের সাথে এখন পর্যন্ত সব দল দেখছে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনও দেখছে। কারণ আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়টা আসলে মানে অনেক রক্তক্ষরণের উপর দাঁড়িয়ে, শহীদরা তাকিয়ে আছে। কারণটা নিয়ে আমরা আসতেছি। তো সরকার জুলাই সনদ করবে, জুলাই সনদের ক্ষেত্রে আপনারা একটা জুলাই সনদের ড্রাফট করেছেন, সরকার কি সেই ড্রাফটটাই রাখবে নাকি কোনো চেঞ্জ করবে? এখন এখানে তো যে মৌলিক সংস্কারের বিষয়গুলো আমরা বলছি, প্রত্যেকটা যে কমিশনের প্রস্তাবের ভিত্তিতে, এবং সেখানে জুলাই ঘোষণাপত্রের কথাও আমরা বলছি,
এবং এগুলো সবগুলো কিন্তু আসলে জাতীয় ব্যাপার, মানে এগুলো এনসিপির একক ব্যাপার না। জুলাই ঘোষণাপত্র যেটা 31শে ডিসেম্বর আমরা দিতে চেয়েছিলাম সব পক্ষের কে সাথে নিয়ে, মানে ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের সব পক্ষকে সাথে নিয়ে, সেটা কিন্তু তখন সরকার নিজেরাই পরবর্তীতে বললো যে এটাই তারা দায়িত্ব নিয়ে এটা করবে। তো 15 কর্মদিবস অনেক পার হয়ে গেছে, এটা হয় নাই। যাই হোক, যেভাবেই হোক, এখন তারা এটাকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করবে। তো এটা কিন্তু সব পক্ষের জন্য, শুধুমাত্র তো এনসিপির লোকজনই গণ অভ্যুত্থানে অংশ নেয় নাই, যে ফেসবুকে লিখেছে, যে যেভাবেই অংশগ্রহণ করেছে, এটা সবার জন্যই আমরা এটার একটা ঘোষণাপত্র বা এটার একটা দালিলিক ফ্রেমওয়ার্ক চাই। তো এটা আমার কাছে মনে হয়। আর এর জি শেষ করেন আপনি। আর হচ্ছে জুলাই সনদের মধ্যে যেই মৌলিক সংস্কারের বিষয়গুলো থাকবে, এবং সেই বিষয়গুলো অবশ্যই রাজনৈতিক সব পক্ষের ঐক্যমত হতে হবে। এবং আমি আরেকটা জিনিস এখানে মেনশন করতে চাই, আমরা একটু ছোট ছোট করে ডাক্তার সাহেব, আমরা একটু ছোট ছোট করে কথায় আসি। এই কথাটা বলি, রাজনৈতিক সব পক্ষ, মানে ইউজুয়ালি কি হয় যে রাজনৈতিক দলগুলোই এরকম পুরো দেশের বড় বড় সিদ্ধান্তগুলো নিয়ে থাকে, বা সংবিধান কেন্দ্রিক হোক বা হচ্ছে যে কোনো আইন, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন কিভাবে হবে, সব সিদ্ধান্ত কিন্তু এই গণ অভ্যুত্থানটা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর কারণেই হয় নাই, বরং সাধারণ মানুষ এইটাতে অংশগ্রহণ করার কারণে, সাধারণ মানুষের নেতৃত্বে কিন্তু রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে। তো এই গণ অভ্যুত্থানের অনেক বড় একটা হকদার বা অংশীদার হচ্ছে অরাজনৈতিক একটা অংশ। তো রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে পৌঁছাতে না পারে, তাহলে আমাদের মতে এটা অরাজনৈতিক বা এই সাধারণ জনগোষ্ঠীর কাছে কিন্তু চাওয়া উচিত যে একদম প্রিসাইসলি আপনারা এই ব্যাপারে কি চান। যাবেন, আমরা নানা দিকে মানে নিশ্চয়ই যাব। আমি যেটা বলতে চাইতেছি হচ্ছে যে জুলাই সনদের মধ্যে আপনাদের লিখিত কিছু প্রস্তাবনা আছে, আপনারা একটা জুলাই ঘোষণা দিতে চেয়েছিলেন, সেই জুলাই ঘোষণাটা সরকারের কাছে আসে। আপনি বলছেন যে জুলাই সনদে সেটা অন্তর্ভুক্ত হবে, সরকার যেগুলিকে সংস্কার মনে করতেছে, ঐক্যমত্য কমিশন, সেগুলি থাকতে হবে। দ্বিতীয় তৃতীয় যেটা আপনি বলতেছেন, রাজনৈতিক পক্ষগুলি ঐক্যমত্যর মধ্যে থাকতে হবে। তো রাজনৈতিক পক্ষগুলি কারা? মানে এনসিপি, বিএনপি, রাজনৈতিক পক্ষগুলি একমত না হলে কি হবে সেটা আমি পরে আসতেছি। আমি যদি ধরে নেই এনসিপিও আসে এর মধ্যে, তাই না, রাজনৈতিক পক্ষ হিসাবে। তো এনসিপি কি এই জুলাই সনদটা মেনে নিবে কোনো একটা পরীক্ষার উপর ভিত্তি করে, নাকি এই জিনিসগুলি থাকতেই হবে এরকম কোন একটা জায়গার মধ্যে থেকে আসে যে এই 5টা পয়েন্ট থাকতে হবে, আমরা যেরকম 5টা দফা দেই, 7টা দফা দেই? অর্থাৎ এনসিপির কোন নির্দিষ্ট প্রেসক্রাইবড একটা কিছু আছে কিনা জুলাই সনদের জন্য? এটা তো একদম ওপেনলি আলোচনা হচ্ছে, তাই না? এখন আমরা জাতীয় ঐক্যমত্য থেকে যে পয়েন্টের ভিত্তিতে প্রিসাইজ হয়ে গেছে, এখন গত 10 মাসে কিন্তু আলোচনাটা অনেক ন্যারো এবং প্রিসাইজ হয়ে গেছে যে কোন কোন ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসনে, সাংবিধানিক দুদকে বা বিচার বিভাগে এখন কিন্তু প্রিসাইজ হয়ে গেছে। সো এই ব্যবস্থাগুলা হলে ভিত্তিতে জুলাই সনদটা হওয়া উচিত। এবং যেহেতু নির্বাচন, আপনি যেটাকে প্রিসাইজ বলতেছেন, আমি এটাকে প্রিসাইজ দেখতেছি না, এর মধ্যে অনেক আলোচনার জায়গা রয়েছে, অনেক গ্রে এরিয়া আছে। পয়েন্টগুলো প্রিসাইজ, হ্যাঁ না, পয়েন্টগুলো প্রিসাইজ। এখন ধরা যাক এই জুলাই সনদ আপনাদের পছন্দ হলো না, এনসিপির পছন্দ হলো না, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেটা তো মানে পছন্দ অপছন্দ, এটা আমি বারবার বলছি যে এটা ধরেন মানে আমাদের পছন্দ হয়ে গেল, অন্য কারো পছন্দ হলো না, সেটাও তো ঠিক হবে না। আপনাদের পছন্দটা আগে বলেন, কারণ অন্য কেউ কিন্তু এটা বলে নাই। নাহিদ সাহেব এটা বলেছেন, আপনাদের দলের আহ্বায়ক, যে জুলাই সনদটা হওয়ার পরেই কেবলমাত্র নির্বাচনের ডেট ঘোষণা করা যাবে, তারপরেই কেবলমাত্র নির্বাচন নিয়ে আলোচনা করা যাবে। আপনারা আমি কালকে পুরো আলোচনাটা শুনতেছিলাম, শুধু আপনাদের দলের পক্ষ থেকে এই মতামত দেওয়া হয়েছে যে জুলাই সনদের আগে এই আলোচনাটা করার তারা মানে দেখতেছে না, জুলাই সনদের পরে তারা করবে। তো জুলাই সনদ যদি আপনাদের পছন্দ না হয়, কথাটা ছিল যে জুলাই না, এখানে পছন্দ অপছন্দ না খালেদ ভাই, কথাটা ছিল এরকম যে জুলাই সনদটা হওয়ার পর যাতে নির্বাচনের তারিখটা দেয়, তাহলে হবে কি যে সব, যদি নির্বাচনের তারিখটা আগে ঘোষণা হয়ে যায় তাহলে সব মনোযোগ বা সবকিছু নির্বাচন কেন্দ্রিক হয়ে যাবে, সংস্কারটা ব্যাহত হবে। আর জুলাই সনদে এনসিপির পছন্দ মতো তো সবকিছু থাকবে না, এখানে সব পক্ষের পছন্দ মতো থাকবে। এটা কিন্তু আমাদের পছন্দ কখন হবে? আমরা যে মতগুলা দিয়েছি ওগুলো যদি সব পক্ষ মেনে নেয় তাহলেই না এই ব্যাপারটা ঠিক হবে। আমি এই জায়গাটায় ডক্টর জাবিন, আমি অ্যাবসলিউটলি এই জায়গাটায় আসতে চাইতেছিলাম।
এনসিপি মনে করে তাদের মত সব পক্ষ মেনে নেবে, তাই তো? না না না, এটা হচ্ছে কথাটা ঘোরানো। আমাদের হচ্ছে যে প্রস্তাবগুলো আছে, আমি যদি আপনি তো প্রত্যেকটা আলাদা আলাদা করে যদি আপনি দেখেন, যে আমার ধরে নিলাম আমি এনসিসির ব্যাপারে, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এটার ব্যাপারে কি হবে, বা হচ্ছে উচ্চ কক্ষে কি হবে, নারী আসনে কি হবে এবং কেন হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট নির্বাচন ব্যবস্থাটা গণতান্ত্রিক হওয়ার জন্য নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কমিশনটা কি কি সংস্কারের কথা আছে, কি প্রস্তাবে আছে, এগুলোতে হলে হবে কি যে এটা তো শুধু এনসিপির পছন্দ মতো হবে না। আপনি দেখেন এনসিপি যে সংস্কার গুলোতে একমত প্রকাশ করছে বা যে ধরনের সুপারিশ দিচ্ছে, এগুলোতে একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর পক্ষে। এটা তো আপনি প্রধান, এমন তো না যে প্রধানমন্ত্রী পরপর নাহিদ ইসলাম পরপর 10 বছর মানে 2 টার্মের বেশি নাহিদ ইসলামের ক্ষেত্রে এটা হবে না, নাহিদ ইসলামের ক্ষেত্রেও পরপর 2 টার্মের বেশি, কারণ এনসিপি কোন প্রার্থীর ক্ষেত্রেও পরপর 2 টার্মের বেশি, কারণ নাহিদ ইসলামের পক্ষে এটা বলা সহজ, কারণ নাহিদ ইসলামের পক্ষে এটা বলা সহজ, কারণ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন না, সেজন্য এটা বলা সহজ। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে জুলাই মানে আজকের বাস্তবতায় জুলাই সনদটা যদি এনসিপির তার মানে বাকিরা বলছে কারণ তারা শিওর যে তারা প্রধানমন্ত্রী হবে, তাই পটটা মানে ব্যাপারটা এরকমই তাই পটটা অনন্তকালের জন্য খোলা রাখতে চাচ্ছে। রাইট বিএনপি এরকমই মনে করতেছে, বিএনপি মনে করতেছে যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এবং তিনি যাতে আজীবন প্রধানমন্ত্রী থাকতে পারেন সেইটার একটা ব্যবস্থা যাতে করা যায়। জুলাই সনদটার ক্ষেত্রে আমার কাছে মানে আমি প্রশ্নটা আরেকটু প্রিসাইজ করি যে ধরেন জুলাই সনদটা এনসিপির পছন্দ হইল না, যেগুলি পৃথিবীর সবচেয়ে ভালো ভালো প্রস্তাব জনাব নাহিদ ইসলাম এবং তার দল দিয়েছেন সেগুলি তাদের পছন্দ হইল না, সেই ক্ষেত্রে কি নির্বাচনের ডেট তখন দেয়া যাবে না? মানে আপনাদের টার্গেটটা কি, আইডিয়াটা কি, যে জুলাই সনদটা ধরেন আমাদের ভালো লাগবে না? আমাদের এটার জন্যই তো আমি আপনাকে শুরুতে কথাটা বললাম, আপনি কিন্তু ব্যাপারটা বললেন না যে যদি সব পক্ষ একমত না হয় এরপর কি হবে। অপছন্দ না হওয়া মানে কি, এনসিপি রাজি হচ্ছে না, এনসিপি একমত হচ্ছে না জুলাই সনদে যেভাবে আছে, তখন কি হবে, তখন কার কাছে যাবে? তখন আমাদের কথা হচ্ছে আপনি মানুষের কাছে জিজ্ঞাসা করেন, আপনি কি এই মানুষের কাছে জিজ্ঞাসা করেন তো একটাই উপায় নির্বাচন, মানুষের কাছে তো জিজ্ঞেস করার একটাই উপায় নির্বাচন। এই 6টা উপায় বলেছে খালেদ ভাই, এই জিনিসগুলো বাস্তবায়ন করার 6টা উপায় কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন বলেছে। নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে 6টা পথ কিন্তু বলেছে। শুধু নির্বাচন বাদে বাকি, শুধু নির্বাচন বাদে বাকি সবগুলো আপনি যে না সেটাও আছে শেষের দিকে, কিন্তু মানে আপনি এখন গণভোট কেমনে করবেন? আপনার সংবিধানে গণভোট নাই, সংবিধান বাদ দিয়ে গণভোট করবেন? গণ অভ্যুত্থানে সংবিধানে কি গণ অভ্যুত্থান ছিল? না ছিল না, সংবিধানে তো গণ অভ্যুত্থান ছিল না, কিন্তু গণ অভ্যুত্থানের পরবর্তীতে সংবিধান মেনে শপথ নিছে সরকার, এই সরকার গণভোট কেমনে করবে? সেটা তো এটা এই প্রশ্ন, এই ব্যাপারটা যখনই আমরা বলি যে গণ অভ্যুত্থান বা এতগুলা রক্তপাতের পথ পর এই সময় সবাই বলে যে এই সরকার না এটা বলবেই এই সরকারের সবগুলি সাংবিধানিক সুবিধা নিয়ে তারপরে সংবিধান মানবে না, তা তো হইতে পারে না। সবগুলি সংবিধানের প্রোটেকশন নিয়ে তারপরে সংবিধান মানবে না, এটা তো হইতে পারে না। মানে এটা পরিষ্কার। আমি কি দেখতে পাচ্ছি সেটা আমি একে বলি, এবার আপনি আপনার মন্তব্য দেন। আমি দেখতে পাচ্ছি যে জুলাই সনদটা কোনোভাবেই এনসিপির পছন্দ হবে না, কারণ এনসিপি যা লিখে দিবে সেটা যদি পুরোটা দেওয়া হয় তাহলে আবার বিএনপি পছন্দ করবে না। তখন বলা হবে যে জুলাই সনদ আমাদের পছন্দ হয় নাই, সুতরাং এখানে এখন নির্বাচন হবে না, গণভোট দাও, জাতীয় পরিষদ নির্বাচন দাও, এই দাও সেই দাও, জাতীয় নির্বাচন ছাড়া বাকি সব কিছু না। কারণ যেহেতু নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন না, সেহেতু নাহিদ ইসলাম অন্য কাউকে প্রধানমন্ত্রী হতে দিবেন না। আপনি বলেন না এই গণভোট দাও, গণপরিষদ দাও, এই সেই দাও, বাক্যটা এরকম না। আপনি গণভোট সরাসরি, এই যে আপনি আপনি যদি সরাসরি জিজ্ঞেস করেন যে আপনারা প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বছর 2 বারের বেশি চান কিনা জীবনে, ওনারা যদি বলেন গণভোটে যদি বলে যে হ্যাঁ চাই, তাহলে এটা হবে। ওনারা যদি বলে যে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে প্রতিটা বিষয় গণভোট হবে, প্রতিটা বিষয় তো আলাদা করা আছে না, প্রতিটা বিষয় গণভোট হবে। এত আপনি শোনেন, এই এক ব্যক্তি কেন্দ্রিক, মানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে 3 বার সংবিধান সংশোধন হয়েছে। এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে কি আমরা সামান্য এই জিনিসটা করতে পারবো না? আচ্ছা এটা একটা বলেন তো, এক ব্যক্তিকে কেন্দ্র করে কোথায় 3 বার সংবিধান সংশোধন হয়েছে? 6ষ্ঠ সংশোধনী হয়েছে। এই যে আব্দুল সাত্তার আলাদা ব্যক্তিকে কেন্দ্র করে 3টা সংশোধনী হয়েছে, এক ব্যক্তিকে কেন্দ্র করে 3টা হয় নাই। এক ব্যক্তি কেন্দ্রিক মানে 3টা। আচ্ছা মানে একজন আমি বলছি যে এই এবং এই গণ অভ্যুত্থানটার পর আমি বলছি কেন যে এই গণভোটটাকে কেন আপনারা এটাকে একটা ঝামেলার বিষয় মনে করছেন, যে হে গণভোট, গণপরিষদ, হ্যান ত্যান, এই ব্যাপারটা কিন্তু অনেকটা হালকা হয়ে যায়।
এই ব্যাপারটাকে যখন আপনি আমরা হালকা করতে চাই না, মানে আমি দেখতে পাচ্ছি খুবই ভারী, গণভোট খুবই ভারী, কিন্তু আমার কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো যখন একমত হবেন না, রাজনৈতিক দলগুলো, আমার এনসিপির এটা পছন্দ হবে না, বিএনপির ওটা পছন্দ হবে না, জামাতের এটা পছন্দ হবে না, গণ অধিকারের এটা পছন্দ হবে না, তাহলে এই রাষ্ট্রের মালিকানা তো শুধু এই গুটি কয়েক রাজনৈতিক দল না, এই রাষ্ট্রের মালিকা তো জনগণ। এই আমি যখন গণ অভ্যুত্থানে অংশ নেই, আমি তো কোনো রাজনৈতিক দলের হয়ে অংশ নেই। যে সবজিওয়ালা মারা গেছে, রিয়া গোপের মা বাবা, আহাদের মা বাবা, এরা তো কোনো রাজনীতি করছে না। যে ভ্যান চালক, যে রংওয়ালা, কিন্তু সরকারের উপদেষ্টা হইছেন আপনারা আর ছাত্ররা, ভ্যানওয়ালা সবজিওয়ালারা তো নাই। কারণ এই ছাত্রদের গণ অভ্যুত্থানে, এবং শুনেন খালেদ ভাই, এই জিনিসটা হচ্ছে কথার পিঠে কথা বলার জন্য, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্ররাই ওখানে উপদেষ্টা হিসেবে গেছে। এই আলোচনা, এই ডিবেট অনেক আগে শেষ। এবং আমরা যে সংবিধান, এই যে সিস্টেম পরিবর্তনের কথা বলছি বা গণতান্ত্রিক বলছি, ওই সবজিওয়ালা, ওই গার্মেন্টস এর মেয়ে যাতে একটা পথ সৃষ্টি হয়। আমি যে রাজনীতিতে আসবো, আমি একটা প্রিভিলেজ মনে করি নিজেকে, আমি একজন প্রিভিলেজ শহুরে মেয়ে হয়ে যে আমি রাজনীতিতে আসবো, এই পথ কিন্তু গত দশকগুলোতে আমি কখনো দেখি নাই, কিন্তু এখন এই পথটা সৃষ্টি করা লাগবে। আপনি আরেকটু ভালো করে দেখতেও পারেন, তাইলে হয়তো আরো কিছু সিমিলারিটিস আপনি দেখবেন। আমরা আবার আসবো আপনার কাছে। দর্শক মন্ডলী, বিস্তারিত ভিডিওগুলো, বিস্তারিত টক শোটি আশা করতেছি মনোযোগ সহকারে আপনারা শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী আজকের এই টক শোতে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়েছে ডক্টর ইউনূসকে নিয়ে, এবং তাছাড়া নাহিদের হয়তো তার ভাই ব্রাদারকে নিয়ে সমস্ত টক শোতে আলোচনা করেছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন। দর্শক, এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন, এবং দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।